দর্শক স্বাগত জানাচ্ছি TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ইহসান জুয়েল। দেশের অন্যতম প্রভাবশালী রিপাবলিকান সেনেটর লিন্ডসে গ্রাহামের ফিউনারেল অনুষ্ঠিত হয়েছে। তার হঠাৎ এই প্রয়াণ ক্যাপিটল হিল ও আন্তর্জাতিক রাজনীতিতে গভীর শোক ও অনিশ্চয়তা দেখা দিয়েছে। সেনেটে ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র এবং দ্বিদলীয় কূটনীতিতে তিনি সব সময় অনবদ্য ভূমিকা রাখতেন। ওয়াশিংটনের রাজনীতিতে তিনি ট্রাম্প হুইসপারার নামে পরিচিত ছিলেন, অর্থাৎ আন্তর্জাতিক সংকট ও পররাষ্ট্রনীতি নির্ধারণে ট্রাম্পের উপর তার অনন্য প্রভাব ছিল, যা অন্য কোনো রাজনীতিবিদদের পক্ষে তৈরি করা সম্ভব হয়নি। এদিকে হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মধ্যে প্রায় 1.5 ঘন্টা ব্যাপী একটি রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। নেতানিয়াহু এই বৈঠককে অত্যন্ত ইতিবাচক ও ফলপ্রসূ এবং পূর্ণ অংশীদারিত্বের আলোচনা বলে বর্ণনা করেছেন। মধ্যবর্তী নির্বাচনের ঠিক আগে যুদ্ধ বন্ধে অভ্যন্তরীণ চাপে থাকা ট্রাম্প এবং মেয়াদের শেষ দিকে ট্রাম্পের সাথে সম্পর্ক মেরামতের চেষ্টা থাকা নেতানিয়াহু উভয় নেতাই নিজ নিজ দেশে রাজনৈতিক চাপে রয়েছেন। তবে এই বৈঠককে কেন্দ্র করে ট্রাম্পের আমেরিকা ফার্স্ট সমর্থক ও রক্ষণশীল শিবিরের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে। তাদের আশঙ্কা, যে 5 মাস ধরে ইরানের সাথে সংঘাত চলছে সেটি শেষ করার বদলে নেতানিয়াহু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে যুদ্ধ আরও বাড়াতে পরিচিত করতে পারেন। অন্যদিকে আমেরিকা জুড়ে ডেমোক্রেটিক সোশ্যালিস্টদের ধারণার উত্থান হলেও জরিপ বলছে দেশের বড় একটি অংশ এখনো তাদের নীতি সম্পর্কে পরিষ্কার ধারণা রাখে না। রয়টার্স এবং ইপসোসের নতুন একটি জরিপে দেখা গেছে 49% মানুষ দাবি করেছেন তারা ডেমোক্রেটিক সোশ্যালিস্ট নীতি বোঝেন, তবে 47% জানান তারা এটি বোঝেন না। মাত্র 27% উত্তরদাতা মনে করছেন এই আন্দোলনে কিছু ভালো নীতি রয়েছে, কিন্তু উল্টো দিকে 51% মনে করছেন এতে তেমন কোনো ভালো ধারণা নেই। প্রেসিডেন্ট ট্রাম্প এই আন্দোলনের উত্থানকে কেন্দ্র করে পুরো ডেমোক্রেটিক পার্টিকে কট্টর নাস্তিক কমিউনিস্ট হিসেবে অপপ্রচার করছেন। তাই এটি শেষ পর্যন্ত ডেমোক্রেটিক পার্টির জন্য ভালো হবে না এটি উল্টো সামনে নির্বাচনে তাদেরকে ডোবাবে, এটি নিয়ে বিশ্লেষণের সুযোগ রয়েছে। সেই বিশ্লেষণগুলো আমরা করব। আমন্ত্রণ জানিয়েছি সিনিয়র সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক সৈয়দ মাহমুদুল্লাহকে, আমন্ত্রণ জানিয়েছি সোশিও পলিটিক্যাল অ্যানালিস্ট মাহমুদ রেজা চৌধুরীকে। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। সৈয়দ মাহমুদুল্লাহ, আপনার কাছে শুরুতে লিন্ডসে গ্রাহাম সম্পর্কে শুনতে চাই এই কারণে যে বলা হচ্ছিল যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তো আসলে কারো কথাই শোনেন না, তিনি শোনাতে পছন্দ করেন, কিন্তু তার উপরও এই লিন্ডসে গ্রাহামের প্রভাব ছিল, সমর্থন তো ছিলই, প্রভাবও ছিল। তার এই প্রয়াণ এটি আমেরিকার বর্তমান পরিস্থিতি, বর্তমান রাজনীতিতে কতটা গুরুত্ববহ হয়ে উঠছে? আপনাকে অনেক ধন্যবাদ। আপনার দর্শক শ্রোতাদের, লিন্ডসে গ্রাহাম একজন প্রভাবশালী সেনেটর ছিলেন, সম্পর্কে কোনো সন্দেহ নেই। তার সাথে প্রেসিডেন্ট ট্রাম্প, যদিও তিনি একসময় রিপাবলিকান পার্টির প্রেসিডেন্সিয়াল প্রার্থী হওয়ার জন্য প্রাইমারিতে দাঁড়িয়েছিলেন, তখন ট্রাম্পের কট্টর সমালোচনা করেছিলেন, মানে ভয়ঙ্কর সমালোচনা করেছিলেন। পরবর্তীতে তার ঘনিষ্ঠতম মিত্রদের একজন হয়ে উঠেছিলেন এবং তিনি প্রয়াত হয়েছেন। তার বোনকে সেখানে টেম্পোরারি অস্থায়ীভাবে তার মেয়াদ পূর্ণ করার জন্য নমিনেট করা হয়েছে এবং পুনর্নির্বাচনের জন্য তার বোন সম্ভবত রিপাবলিকান পার্টির প্রার্থী হওয়ার জন্য প্রেসিডেন্ট ট্রাম্প তাকে সমর্থন করেন। যাই হোক, এটি একটি জায়গা। আপনি যেটা বলছেন, এটা এই আপনি অনেকগুলো লিড তো আমাদেরকে পাঠান, প্রত্যেকটা কথাবার্তা আমরা যখন বলি কোথায় কি ছাপা হলো সেগুলো এবং অন্যান্য সময় পড়েছি। আমি তো অনেক বছর এই দেশে থাকে। লিন্ডসে গ্রাহাম ডেফিনেটলি প্রভাবশালী সেনেটরদের মধ্যে একজন, কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প যে অনুসরণ করছেন সেটা লিন্ডসে গ্রাহামের দ্বারা প্রভাবিত হয়েছিল। সেই কারণে তিনি ইরান আক্রমণ করেছেন বা ইসরায়েলকে নিয়ে একসাথে যৌথবদ্ধ হয়ে আক্রমণ করেছেন। এই বিশ্লেষণ আমি দেখলাম, এটা আমি বিশ্বাস করি না। এবং লিন্ডসে গ্রাহামের প্রভাবে তিনি আমেরিকা গ্রেট অ্যাগেইন, মেক আমেরিকা মাগা আন্দোলন থেকে কিছুটা সরে এসে তার বেস যেখানে অসন্তুষ্ট ইরান ওয়ারে সেটা চালিয়ে যেতে চান। এবং আমার ধারণা তিনি ইরানের ব্যাপারে যে পলিসি নিয়েছেন, এমনকি ইউক্রেনের ব্যাপারে বলা হচ্ছে লিন্ডসে গ্রাহাম তাকে প্রভাবিত করেছেন। আমার কিন্তু মনে হচ্ছে তা না। তিনি আগে থেকেই মোটামুটি একটা মনোভাব স্থির করে এসেছেন এবং তার ইনার সার্কেলে আরো অনেক উপদেষ্টা আছেন যাদের পরামর্শ তিনি শোনেন। আর তিনি সবসময় নিজের অভিমতকে
নিজের তাৎক্ষণিক এবং দীর্ঘদিনের লালিত অভিমতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকেন। ফলে তিনি একসময় যুদ্ধের বিরুদ্ধে বলেছিলেন, কিন্তু আপনার মনে আছে ওবামা যখন প্রেসিডেন্ট ছিলেন সেই সময় দীর্ঘদিন আলোচনার পরে আরো 4টি রাষ্ট্রকে নিয়ে ইউরোপে এবং রাশিয়া, চীন, জার্মানি, ব্রিটেন, ফ্রান্স 5টি রাষ্ট্রকে নিয়ে যে চুক্তি হয়েছিল এবং পারমাণবিক সমৃদ্ধকরণ ইত্যাদির ব্যাপারে, সেই চুক্তি থেকে তখনই তিনি সমালোচনা করেছিলেন, কঠোর সমালোচনা করেছিলেন। ইরানকে পুরস্কৃত করা হচ্ছে এটা বলেছিলেন এবং সেটার থেকে সরে আসার জন্য চাপ সৃষ্টি করেছিলেন এবং তিনি ক্ষমতায় আসার সাথে সাথে এটার থেকে দেশকে সরিয়ে এনেছেন। ফলে এই ওভারঅল লিন্ডসে গ্রাহামের গুরুত্ব বাড়ানোর জন্য আমাদের অনেকের মধ্যে একটা টেন্ডেন্সি আছে, এই বাংলাদেশেও দেখি, পৃথিবীতেও দেখি, একটা লোক মারা গেলে তার ভূয়সী প্রশংসা করা এবং তার সম্পর্কে অনেক তার বিরাট প্রভাব ছিল ইত্যাদি বলা। লিন্ডসে গ্রাহাম মন্দ লোক ছিলেন আমি সেটা বলতে চাই না, তিনি অত্যন্ত কট্টর যুদ্ধবাদী লোক ছিলেন এবং তিনি অত্যন্ত কট্টর মানে কট্টরপন্থী লোক ছিলেন। সেটা সোশ্যাল সেফটি নেট, যেটা সোশ্যাল ডেমোক্রেটিক সম্পর্কে আপনি যখন আমরা আলোচনা করবো, সেফটি নেট ইত্যাদির ব্যাপারেও তার নীতি কট্টর। ফলে প্রতিটা নেতা, তার ডেমোক্রেটিক পার্টিতে বন্ধু ছিল, অ্যাক্রস দি আইল ছিল, তিনি বহু দেশ সফর করেছেন। অনেক সময় সেখানে যে মানে রাষ্ট্রপ্রধানদের সাথে যুক্তরাষ্ট্রের একজন সেনেটর যিনি হন না কেন, তিনি প্রভাবশালী হলে, চেয়ারম্যান কোনো কমিটির হলে তো বটেই, কিন্তু এমনি একজন সেনেটর, এমনকি ক্ষমতাসীন দলের না হয় অপোজিশন ডেমোক্রেটিক পার্টির সেনেটরও যদি পৃথিবীর কোনো দেশে যায়, সেই দেশের সেনেটরকে অন্য দেশের রাষ্ট্রপ্রধানরা সাক্ষাৎ দেন, তার সাথে কথা বলেন, গুরুত্ব দিন। ফলে তিনি গুরুত্ব পেয়েছেন। এই সব কিছু সত্য, কিন্তু লিন্ডসে গ্রাহাম আগাগোড়াই একজন যুদ্ধপন্থী কট্টর এবং আমেরিকা মানে মেক আমেরিকা গ্রেটের চাইতে কথা আমেরিকাই প্রধান শক্তি, সব ব্যাপারে তারা মোড়লি করবে, এই ধরনের নীতির পক্ষপাতী ছিলেন এবং ট্রাম্পকে সেই দিকে নিশ্চয়ই তিনি উদ্বুদ্ধ করেছেন। ফলে ট্রাম্প যদি আগে থেকে কোনো কিছু স্থির করে থাকেন, সেই মতটাকে মানে ইরানের ব্যাপারে, ইসরায়েলের সাথে সখ্যতার ব্যাপারে তিনি আরো শক্ত করতে, কঠিন করতে, মজবুত করতে সহায়তা করেছেন। আমি এটুকু মানে বলতে রাজি আছি, এর বাইরে না। জি, অনেক ধন্যবাদ। ভালো মন্দ মিলিয়ে তার একটা প্রকৃত বিশ্লেষণ আপনি তুলে ধরেছেন। আমরা একটু মাহমুদ রেজা চৌধুরী আপনার কাছে যেতে চাই। এই গ্রান্সে এর ফিউনারেলে অংশ নিতে এসেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তার এই আশাটাকে নিয়ে শুরু থেকেই বেশ মাঠ গরম করা অবস্থা ছিল। আমাদের নিউ ইয়র্কের মেয়র জোরান মামদানি কিছুটা গরম করেছেন, যোগ দিয়েছেন যে অ্যারেস্ট এবং অন্যান্য ইস্যুগুলো তিনি তুলেছিলেন, কিন্তু সেগুলো পাত্তা পাওয়ার কোনো কারণ নেই, পাত্তা পায়নি। যেটি আপনার কাছে জানতে চাই, বেঞ্জামিন নেতানিয়াহুর এই আশা, এটি ইরান যুদ্ধে কোন দিকে মোড় নিতে পারে? অর্থাৎ ইরান যুদ্ধে কতটা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে, আমরা তো জানি যে তিনি এরকমই এসেছিলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বুঝিয়েছিলেন ইরান যুদ্ধে জড়ালে কি কি লাভ, সেখানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জড়িয়েছেন, এখন আবার তিনি আসলেন। এই আশাটা নতুন কোনো মোড় নিতে পারে কিনা? আমি আমি জুয়েল সঠিক করে বলতে পারবো না যে নেতানিয়াহু এই আশাটা বর্তমান ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্র পেছনে ইসরায়েলের যুদ্ধের বিষয়ে কোনো নতুন কোটানকোট মোড় নেবে কিনা। কারণ নতুন কোনো মোড় নেবার অবকাশগুলো কি, যেসব মোড় অলরেডি নিয়ে গেছে, যেখানে একটা চূড়ান্ত একটা ধ্বংসের মুখোমুখি উভয় পক্ষ, সেখানে আর নতুন কি? নতুনের তো একটা মানে একটা আভাস থাকতে হবে। হ্যাঁ, হতে পারে যদি নিউক্লিয়ার বোম ব্যবহার হয় এই যুদ্ধে, সেটা কি নতুন হবে? না, তার প্রস্তুতি পর্ব হয়তো আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ, মানে কে আগে মারবে বা কে আগে আঘাত করবে, এটার একটা স্ট্র্যাটেজিক্যালি একটা মানে প্ল্যান প্রোগ্রাম থাকতে পারে, কিন্তু সেটাও নতুন হবে। কারণ আমাদেরকে দেখতে হবে যে যেটা শ্রদ্ধেয় মাহমুদুল্লাহ ভাই বললেন, যে এই যুদ্ধে ডোনাল্ড ট্রাম্পের উপর কোন সিনেটর বা যিনি মারা গেলেন কিছুদিন আগে, আপনার লিন্ডসে গ্রাহাম, তার কোন নির্দেশ বা তার কোন প্রভাব সরাসরি কাজ করেছে কিনা মাহমুদুল ভাই
সঠিকভাবে বলেছেন না, কারণ এটাই সত্যি। কারণ ডোনাল্ড ট্রাম্প নিজে যা পরিকল্পনা করেন, নিজে যা ইচ্ছা প্রকাশ করেন, সেটাকেই উনি প্রাধান্য দেন, গুরুত্ব দেন, যদি না উনি একান্তভাবে বাধ্য হন সেখান থেকে সরে আসতে। প্রথম থেকেই আপনার নেতানিয়াহুর ব্যাপারে বা ইসরায়েলের ব্যাপারে, এবং আপনি জানেন যে ডোনাল্ড ট্রাম্পের জামাতা মেয়ের হাজবেন্ড হচ্ছেন একজন ইহুদি বংশোদ্ভূত ছেলে, যার সাথে নেতানিয়াহুর পরিচয় খুবই ঘনিষ্ঠ। অতএব হয়তো তার ছেলের মানে তার মেয়ের জামাইয়ের কথা তিনি শুনতে পারেন, কিন্তু না অন্য কারো কথায় শুনলেন না। এবং মমতা ভাই তো খুব সঠিকভাবে এক্সপ্লেন করেছেন যে তারা ডোনাল্ড ট্রাম্পের প্ল্যান প্রোগ্রামের সহায়ক শক্তি হতে পারে, হাতে তালি দিতে পারে, অথবা সমর্থন করতে পারে, কতটুকুই। এখন আসি আপনি যে প্রথম প্রশ্ন করেন যে এই যুদ্ধ, এই নেতানিয়াহুর এই সফর কোনো নতুন কিছু যোগ করবে কিনা বা কোনো পরিবর্তন আনবে কিনা, এটা আমার কাছে মনে হয় না। যদিও নেতানিয়াহু বলেছেন যে এ যাবৎ যত মিটিং হয়েছে তার মধ্যে একটা সবচেয়ে ভালো মিটিং উনি করেছেন ডোনাল্ড ট্রাম্পের সাথে। সেটা কি ভালো এখনো বুঝতে আমাদের একটু সময় লাগবে, যে সেটা কোন দিকে ভালো, কার ভালো, ইসরায়েলের পক্ষে ভালো, নাকি বিশ্ব শান্তির পক্ষে ভালো, নাকি আমেরিকার পক্ষে ভালো, নাকি ইরানের পক্ষে। এটা বুঝতে একটু সময় লাগবে, কারণ আমি ঠিক যতটুকু লক্ষ্য করলাম বা যতটুকু আপনার পর্যবেক্ষণ করলাম, তাতে আমি কোনো ভালো কিছু দেখিনি। এটা হয়তো মোহাম্মদ ভাই আরো পরিষ্কার করতে পারেন, উনি যদিও অলরেডি পরিষ্কার করে দিয়েছেন যে আসলে ঘটনাগুলো কি হচ্ছে। তো আপনার এই প্রশ্নের উত্তরে এতটুকুই বলা, I don't see any betterment or any good result or positive result এই সফরের মাধ্যমে হবে বলে। যদিও আপনার নিউ ইয়র্কের মেয়র বলেছেন উনি এখানে আসলে তাকে অ্যারেস্ট করবেন, এটা একটা পলিটিক্যাল কথা। কিন্তু উনি সাথে সাথে এটাও বলেছেন যে উনি ইউনাইটেড নেশন বা আমেরিকা স্টেটের ফেডারেল লকে ব্রেক করে কিছু করবেন, যা কিছু করবেন ওই ল এর ভিতরে যদি থাকে তখন করবেন। তো সেটাও করবেন কিনা সেটাও জানা যায় না। এটা এক ধরনের পলিটিশিয়ানরা তো অনেক ধরনের কথা বলে, এটাও সেরকম একটা কথা। নেতানিয়াহু কোনোভাবেই নিউ ইয়র্কে অ্যারেস্ট হবে না আপনার আমাদের মেয়রের না, এটি হবে না। বিদেশি একজন অতিথিকে এইভাবে আসলে কোন একজন সিটির মেয়র গ্রেপ্তার করবেন, সেটিও ঠিক সৌজন্যতা দেখাবে না। সৈয়দ মোহাম্মদুল্লাহ, আপনার কাছে যেটি জানতে চাই সেটি হলো, নেতানিয়াহু এসেছেন, এবার দেখা গেল যে সবচেয়ে বেশি উদ্বেগে আছেন রক্ষণশীল রিপাবলিকান যারা আছেন। স্টিভ ব্যাননের মতো লোকরা খুব রিয়্যাক্ট করছেন। তারা বলছেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় চার্চিল এই 18 মাসে যা এসেছেন নেতানিয়াহু তার চেয়ে দ্বিগুণ আসছেন, এবং প্রত্যেকবারই আসার পরে আমেরিকার ক্ষতি হচ্ছে বলে তারা মনে করছেন। রিপাবলিকানরা এত উদ্বিগ্ন কেন নেতানিয়াহুর এই আশা নিয়ে? 1.5 বছরে 7 বার এসছেন, যাই হোক। জি, ওনারা উদ্বিগ্ন, তাদের মধ্যে যারা ওই বিশেষ করে নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে তারা ভাবছেন এই যুদ্ধের যদি আরো বাড়ে, সেখানে তেলের দাম যদি বাড়ে, হরমুজ প্রণালী যদি বন্ধ থাকে, অন্যদিকে ভূমধ্যসাগর ওইটাও যদি হুথিরা বন্ধ করে রাখতে সক্ষম হয়, তাহলে তেলের দাম অনেক বাড়বে। এখন যেখানে $100 মতো ব্যারেল, কেউ কেউ ফোরকাস্ট করছেন 150-200 পর্যন্ত হয়ে যেতে পারে। সেরকম যদি হয় ভয়ঙ্কর অবস্থা হবে এবং জনগণ বিক্ষুব্ধ হবে। রিপাবলিকান পার্টি হাউসে তো মেজরিটি হারাবে, সেনেটে মেজরিটি হারাবে, এই একটা। কিন্তু এটা হলে বাইরের কথাবার্তা। তারা সবাই এরকম প্রচন্ড উদ্বিগ্ন, তারা একেবারে শান্তিবাদী লোকজন, এমন মানে নিন্দা তাদের করা উচিত না। তারা ব্যাপারটা বুঝছেন, এই একটা। 2 নম্বর হচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী আসার পরে তাদের মধ্যে কথাবার্তা হচ্ছে। প্রেসিডেন্ট পাবলিকলি অনেক কথা বলেন, প্রাইভেটলি হয়তো তার মত ভিন্ন। 2-1 বার তাকে নেতানিয়াহু সম্পর্কে তাকে তিরস্কারমূলক কথাবার্তা বলেছেন ইত্যাদি। কিন্তু আমার মনে হয় দুজনের মধ্যে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং, সমঝোতার ভিত্তিতে এই নেতানিয়াহু যুগের পর যুগ চেষ্টা করেছেন, প্রায় 2 যুগ, দেড় যুগের বেশি তিনি অনেক বছর ক্ষমতায় আছেন। মধ্যখানে 2-1টা বিরতি দিয়ে এর ভিতরে অনেক প্রেসিডেন্টকে বোঝাতে চেয়েছেন ইরানকে আক্রমণ করার জন্য, তাদেরকে দিয়ে আক্রমণ করাতে পারেননি। এইবারে কেবল আক্রমণ করেছেন তা না, যৌথভাবে আক্রমণে প্রেসিডেন্ট ট্রাম্প তাদেরকে সুযোগ দিয়েছেন, এবং প্রথমেই তারা ইরানের মানে নেতৃত্বের উল্লেখযোগ্য অংশকে শেষ করে দিয়েছে, প্রধান নেতা সহ। যাই হোক, এবং তাদের বিপুল
আহ, ধ্বংস করতে পেরেছে, শক্তি অনেক ক্ষয় করে ফেলতে পেরেছে। তো ফলে স্ট্র্যাটেজির ব্যাপারে কৌশলগত হয়তো কিছু কথাবার্তা হয়ে থাকতে পারে। একটা হচ্ছে আহ, 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 এমন না যে কেবল যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরোধী মনোভাব আসছে, নেতানিয়াহুর দেশে আপনি হারেস পত্রিকা যদি পড়েন রেগুলার, ওটাতেও আপনি দেখবেন, এবং অন্যান্য ইসরায়েলি সাইট, সেখানেও কিন্তু যুদ্ধবিরোধী একটা মনোভাব আছে। এটা মেজরিটি জি। না, সৈয়দ কিন্তু মাহমুদুল্লাহ, বেশ মানে এই নেতানিয়াহুর এই সফরটা শুধুমাত্র ইরান যুদ্ধ নয়, সামনে যে নির্বাচন আছে সেটিতে জন্য, তার জন্য অফকোর্স খুব গুরুত্বপূর্ণ। তার আমি এবং এই আলোচনাটা নিয়ে আপনার কাছে আসবো একটা ছোট্ট বিরতির পর। দর্শক আমাদের সঙ্গে থাকুন। খবর স্বাগত। আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে আমাদের সাথে আলোচক হিসেবে যুক্ত আছেন সিনিয়র সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক সৈয়দ মাহমুদুল্লাহ, আছেন সোশিও পলিটিক্যাল অ্যানালিস্ট মাহমুদ রেজা চৌধুরী। আপনাদের দুজনকেই আবারও স্বাগত জানাচ্ছি। সৈয়দ মাহমুদুল্লাহ, যেই কথায় আমরা রেখে গিয়েছিলাম, অর্থাৎ শুধুমাত্র ইরান যুদ্ধ নয়, ইসরায়েলের নিজস্ব একটা ভোট আছে, এবং এই নির্বাচনে নেতানিয়াহুর জন্য ট্রাম্পের সমর্থন পাওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ আমেরিকার মধ্যপ্রাচ্য নীতি কার পক্ষে যাচ্ছে সেটি ইসরায়েল তো বটে, পুরো মধ্যপ্রাচ্যে খুব গুরুত্বপূর্ণ। নেতানিয়াহু সেই জায়গাটায় কোনো পজিটিভ কিছু কিংবা ভালো কিছু অর্জন করতে পারলেন বলে আপনার কাছে মনে হচ্ছে কিনা, কিংবা এটি তিনি কতটা চেষ্টা করলেন? তিনি নিঃসন্দেহে খুব চেষ্টা করেছেন, তার একটা বিশ্লেষণ তুলে ধরেছেন। তিনি যেটাকে মনে করছেন যে যুক্তরাষ্ট্রের নীতি যেরকম হলে সেটা তার পক্ষে যাবে, তার দলের দল সংখ্যাগরিষ্ঠতা বা মেজরিটি পেতে পারে ইসরায়েলের পার্লামেন্টে, সেটার পক্ষে যাবে, সেরকম কথাবার্তা তিনি বলেছেন। একটি দ্বিতীয় হচ্ছে যে ইরানের মানে সার্বিক ক্ষমতা, তারপর মানে পারমাণবিক শক্তি উৎপাদন অস্ত্র উৎপাদন ছাড়াও মানে সার্বিক ক্ষমতাকে প্রচন্ডভাবে খর্ব করে দেবে। এবং প্রথম থেকে আপনি জানেন বলা হয়েছিল যে ইরানের রেজিম চেঞ্জ, ওদেরকে মারা হয়েছে, পরবর্তীতে নতুন লোকজনকে তারা ক্ষমতায় বসাবার প্ল্যান করছিলেন, আশা করেছিলেন সেখানে বিদ্রোহ হবে, বিভিন্ন এলাকা থেকে আঞ্চলিক যে শক্তিগুলো তারা বিদ্রোহ করবে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে, তেহরানের বিরুদ্ধে, মূল্যতন্ত্র খতম করবে, সেখানে এদের পছন্দ মতো যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের পছন্দ মতো সরকার বসানো যাবে ইত্যাদি। এবং আপনি আরো খবরের মধ্যে দেখেছেন যে ইসরায়েলের মোসাদের সাথে ইরানের প্রাক্তন কট্টর ইসরায়েল বিরোধী প্রেসিডেন্ট আহমেদিনেজাদের সাথে বৈঠক হয়েছে ইউরোপে, ইত্যাদি অনেক কথা। আপনি হাঙ্গেরিতে সম্ভবত একটা সম্মেলনকালে, এবং পরবর্তীতে সেটা আরো কন্টিনিউ করেছে। তাকে মোটামুটি ভাবে তার রিক্রুটও করেছিলেন, কিন্তু এবং তাকে এই যুদ্ধ যখন শুরু হয়ে যাচ্ছে, আক্রমণ, সে সময় তারকে যেখানে ইরানের সরকার কিছুটা নজরদারির মধ্যে রেখে ছিলেন, সেখান থেকে সরিয়ে নেওয়ারও তারা চেষ্টা করেছিলেন, সেটা সবার ইত্যাদি কথা হচ্ছে। এগুলো আবার ডিসইনফরমেশন ক্যাম্পেইন হতে পারে ওদের ভিতরে বিভেদ সৃষ্টি করার জন্য, যে তাদের ভিতরে এদের লোকজন আছে, বিট্রে করার মতো লোক আছে, এবং তাদের মোল্লাদের মধ্যেও থাকতে পারে। এটা হতে পারে, এটা সত্য হতে পারে, মিথ্যা হতে পারে। যাই হোক, তো ওভারঅল এই সমস্ত তো আমরা দেখছি। এবং প্রেসিডেন্ট ট্রাম্প আপনি জানেন বেশ কয়েক মাস আগে ইসরায়েলের প্রেসিডেন্টকে তিরস্কার করে বলেছেন, তিনি দাবি করেছিলেন ইসরায়েল প্রেসিডেন্ট নেতানিয়াহুর বিরুদ্ধে করাপশনের, দুর্নীতির অভিযোগে মামলা চলছে, এবং সেই মামলা যাতে করতে না পারে সেজন্য তারা সেই দেশের কনস্টিটিউশন বদল করে আদালতের, সুপ্রিম কোর্টের ক্ষমতা খর্ব করার চেষ্টা করেছেন। কিছুটা করেছেন, কিন্তু এইটুকু তারা এখনো পারেনি। যাই হোক, এই একটা। তো সেই মামলা থেকে তাকে অব্যাহতি দেওয়ার জন্য, তাকে অগ্রিম ক্ষমা প্রদর্শনের জন্য ইসরায়েল প্রেসিডেন্টকে প্রেসিডেন্ট ট্রাম্প অনুরোধ জানিয়েছিলেন। তিনি সেটা শোনেননি, সেজন্য তাকে তিরস্কার করেছেন। ইসরায়েল প্রেসিডেন্ট বলেছেন একটা আইনি প্রক্রিয়া আছে ইসরায়েলের, সেটা বাইরে গিয়ে আমি তাকে ক্ষমা করবো না, করতে পারি না, ইত্যাদি। ফলে আপনি দেখেন ওভারঅল এক ধরনের প্রচন্ড মানে তার প্রতি প্রেসিডেন্ট ট্রাম্পের সমর্থন আছে, এবং তার এটা একটা দিক। এবং তিনি ক্ষমতা থাকতে পারেন এরকম কোন নীতি নিলে সেটা তার নিজের, প্রেসিডেন্ট ট্রাম্পের নিজের যে মূল্যায়ন, সেইটার ভিতরে থেকে যদি ট্রাম্প বেনিয়ান নেতানিয়াহুর কোনো উপকার হয় সেই নীতির দ্বারা, সেরকম নীতি নিশ্চয়ই নেবে। একটা। দুই নম্বর হচ্ছে অক্টোবরে একটা নির্বাচন সে দেশের, আর হচ্ছে অক্টোবরের শেষ দিকে নভেম্বরে এখানে এই দেশের নির্বাচন, মধ্যবর্তী নির্বাচন।
এটা পার হলে এমন হতে পারে, এমন কোন সিদ্ধান্ত তারা নিয়েছেন কৌশলগত, যেটা ওই নির্বাচনের পরে, দুই দেশের নির্বাচন শেষ হয়ে যাওয়ার পরে তিনি অনুসরণ করবেন। আর পররাষ্ট্রনীতির ক্ষেত্রে, যুদ্ধ ইত্যাদির ক্ষেত্রে প্রেসিডেন্ট ট্রাম্প তো ইতিমধ্যে আক্রমণ করার আগে, যুদ্ধ শুরু করার আগে তো নিয়ম যেটা সেনেটের, কংগ্রেসের পারমিশন নিতে হয়, হওয়ার পর সেক্টর আন্ডারে তিনি তা করেননি। তিনি বলছেন প্রেসিডেন্টের একক ক্ষমতা আছে। পরবর্তীতে অবশ্য তিনি বলেছেন যে এটা সেই ধরনের যুদ্ধ না, সাময়িক এবং আপাতত যুদ্ধবিরতি করে সেটাকে পরবর্তী নতুন যখন, তখন আবার উনি ওদেরকে ইনফর্ম করেছেন, পারমিশন চাননি, ইনফর্ম করেছেন। ফলে এই ধরনের একবার বন্ধ করা হবে আক্রমণ, আরেকবার আক্রমণ শুরু করা হবে। আমার নিজের ধারণা তারা মূল যে লক্ষ্য নির্ধারণ করেছিলেন সেটা থেকে ট্যাকটিক্যাল কারণে, আপনার শুনেন ওই যে বড় বড় জেনারেলরা, বিখ্যাত কমান্ডাররা ইতিহাসে অনেক সময় এগিয়ে গিয়ে দরকার মতো ট্যাকটিক্যাল রিট্রিট বলে একটু পিছিয়ে আসে। এটাও এক ধরনের মানে যুদ্ধের কৌশল। ফলে তারা যদি মানে মনে দুই করেন পা যে সেটা, এগিয়ে এক পা পিছিয়ে আসা, যেটা আমরা যদি প্রবাদ হিসেবে জানি। সেটা, সেটা রণকৌশল। সেই রণকৌশল হিসেবে যদি তারা আপাতত আবার ইরান আক্রমণ না করেন বা সামান্য আক্রমণ করে বিরতি দেন, এটা দিতে পারেন। কিন্তু তাদের মূল যে লক্ষ্য সেটা থেকে তারা সরে আসবেন কিনা সেটা বলা মুশকিল। আর ইরান ইতিমধ্যে গ্যারান্টি দিয়েছে, সেই গ্যারান্টির ব্যাপারে তারা আর কি কি নিরাপত্তা চান সেটা আমরা জানি না। সেটা হচ্ছে যে তারা কখনো নিউক্লিয়ার ওয়েপন বানাবে না, আর এনরিচড ইউরেনিয়ামের ক্ষেত্রে হস্তান্তর না করার কথা তারা বলেছে। কিন্তু আমি যতদূর পড়েছি, আমি এবি রং, টু দি বেস্ট অফ মাই ইনফরমেশন, সেটা হচ্ছে তারা যে পরিমাণ অত্যন্ত 60% প্লাস পরিশোধিত ইউরেনিয়াম আছে, যেটা 90% প্লাস করা খুব দ্রুত করা যায় কয়েক মাসের মধ্যে, তখন পারমাণবিক অস্ত্র বানানো যায়। কিন্তু এখন যেটা সেটা যাবে না, এবং সেটা এত সমস্ত আক্রমণ ইত্যাদির কারণে ভূমধ্যেও সাগর, পাহাড়ি পাথরের পাহাড়ের গর্ভে কত কত জায়গায় লুকিয়ে রয়েছে যে সেখানে আরো ফার্দার রিচ করার তাদের সুযোগ আছে কিনা এটাও বলা মুশকিল। কিন্তু সেইটা কন্ট্রোলে আন্তর্জাতিক অ্যাটমিক এনার্জি যে কমিশন আছে তাদের নিয়ন্ত্রণে দিতে তারা রাজি আছে। সেটা সেটা একটা আন্তর্জাতিক নিয়ন্ত্রণ, এবং সেটা পশ্চিমাপন্থীদের অবজারভাররাই সেখানে থাকেন। ফলে তাদের নিয়ন্ত্রণে দিতে রাজি। একটাই তার রাজি হয়নি দেশ থেকে বের করে নিয়ে যাওয়ার ক্ষেত্রে, এইটা। আর একটা হচ্ছে পিসফুল, তাদের এমনি মানে কারণে, গবেষণার কারণে পিসফুল শান্তিপূর্ণ ব্যবহারের জন্য যে পরিমাণ 30-40% পর্যন্ত এনরিচ করা, এইটা থেকে তারা সরে আসবে না, এটা তাদের অবস্থান। সেইটার ব্যাপারে এই দুইটা ক্ষেত্রে মানে তাদের অবস্থানকে না মেনে নিয়ে পুরো ধ্বংসের পথে তারা যাবেন না, সময় বলে দেবে। কিন্তু আমার যেন মনে হচ্ছে ট্যাকটিক্যাল কারণে বিরতি নিয়ে নিয়ে যুদ্ধ হবে, এবং যদি একটা পর্যায়ে তারা মনে করেন যে এই যুদ্ধ মানে করাটা মানে লাভজনক নয়, যুদ্ধ যারা গেইন করেছে আরো 2-4 বার আক্রমণের পরে, তখন তারা হয়তো স্থগিত করে দিতে পারেন। একটা আর একটা হচ্ছে মধ্যপ্রাচ্যে তাদের মিত্র রাষ্ট্রগুলোকে, এই রাজতন্ত্রগুলোকে, তত শেখদের ডমিনেটেড জনবিরোধী শাসকদের তাদের স্বার্থের দিকেও তারা রক্ষা দেখবেন। কারণ ইরান আর তো কিছু করতে পারছে না, যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোর আক্রমণ করেছে, সেগুলো এখন ওরা প্রায় সরিয়ে নিয়েছে। এখন যেটা করছে ওই সমস্ত দেশের যুক্তরাষ্ট্রের সাথে মৈত্রী বন্ধনে আবদ্ধ, চুক্তিতে আবদ্ধ দেশগুলোর পাওয়ার প্ল্যান্টের উপরে আক্রমণ করছে। সেই দেশ, সবগুলো দেশ তো মরুভূমির দেশ, সেখানে এই সাগরের লবণাক্ত জল সুপেয় করার জন্য লবণ দূরীভূত করে অনেক প্ল্যান্টস আছে প্রায় প্রত্যেক দেশে, এবং এই মানে সেচ কাজে ব্যবহারের জন্য, পানির জন্য, এবং আরবানাইজড হয়ে গেছে সবগুলো দেশ। এখন আগে কষ্ট করে তারা জীবন ধারণ করতে পারতো, সারাদিন এক সপ্তাহ হয়তো গোসল করতো, সারাদিনে 2 ঘটি পানিতে তাদের চলতো। এখন হয়তো একজনে 50 গ্যালন পানি ব্যবহার করে। এই যে তারা অভ্যস্ত হয়ে গেছে জনগোষ্ঠী, তাদের সেই সুপেয় পানির ডিস্যালাইনাইজড পানি তারা যদি ধ্বংস করে দেয়, পাওয়ার প্ল্যান্ট ইত্যাদি ধ্বংস করে দেয়, তাদের মানে তৈল উৎপাদনের কারখানাগুলো যদি ধ্বংস করে দেয়, ক্ষতিগ্রস্ত করে দেয়,
কিছুটা হলেও, তাহলে সেটা তাদের জন্য ভয়ঙ্কর একটা অসুবিধা হবে। এইটা বিবেচনা করে তারা হয়তো যুক্তরাষ্ট্রকে আবেদন করতে পারে, কাকুতি মিনতি করতে পারে, আপাতত এটা স্থগিত দেন। এবং এক ধরনের আপোষের ব্যাপারে তারা তারা এমনিতেই ইরান বিরোধী, এ সম্পর্কে কোনো সন্দেহ নাই। ইরানের শিয়াতন্ত্র মোল্লাতন্ত্র শেষ হয়ে যাক, কারণ এই মোল্লাতন্ত্র এক ধরনের এই জনগণের একটা অংশের প্রতিনিধিত্ব করে বলা চলে, কিন্তু তারপরও এটা এক ধরনের নির্বাচন পদ্ধতি আছে। আরব দেশগুলোতে তো সেটাও নেই। ফলে এটার দ্বারা সে এই ধরনের একটা ধারণা সে দেশে বিস্তৃত হচ্ছে, আমাদের নির্বাচিত সরকার দরকার। এই যে এই এই মানে রাজতন্ত্রের দেশগুলোতে সেইটাও তারা ইরানকে আরো খেপিয়ে সেই বিপ্লব আরো বাড়ুক, এটা হয়তো তারা চায় না। ফলে অনেকগুলো ক্ষেত্র এখানে কাজ করছে, অনেকগুলো সিচুয়েশন। কিন্তু আমার মনে হচ্ছে যে আপনি যেটা বলছেন, বেনয়ামিন নেতানিয়াহুর সাথে তাদের কৌশলগত কথাবার্তা হয়েছে, এবং নিঃসন্দেহে বেনয়ামিন নেতানিয়াহু এটাকে ভালো মিটিং যেটা বলেছেন, আমি মনে করি তার দৃষ্টিভঙ্গি থেকেও সেটা ভালো হয়েছে। এবং তিনি হয়তো আশা করেন যে প্রেসিডেন্ট ট্রাম্পের নীতির কারণে তিনি এইবারও তিনি এবং অন্যান্য দক্ষিণপন্থীরা আরো কয়েকটা পার্টি মিলে কোয়ালিশন হতো, ওখানে মেজরিটি সিঙ্গেল কোনো পার্টি রেয়ারলি পায় না 100 জন টোটাল সদস্য। যাই হোক, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন কারণে ছোট্ট ছোট্ট পার্টি, কোন পার্টি একটা পায়, তিনটা পায়, 7টা পায় করে করে, যাই হোক, তো মেজর দুটো পার্টি, লিকুড আর লেবার। তো এখন তার হচ্ছে লিকুড পার্টি। তো এখন তিনি হয়তো আশা করবেন যে তার দল উইন করে যাবে। এখন এমন এমন একটা কৌশল নিয়ে তারা আলোচনা করে থাকতে পারেন। দেখা যাক কি হয়। তিনি না থাকলেও যে প্রেসিডেন্ট ট্রাম্প যে নীতি তার নির্ধারণ করেছেন ইরানের ব্যাপারে, মধ্যপ্রাচ্যের ব্যাপারে, ইসরায়েলের ব্যাপারে, গাজার ব্যাপারে, এটা কোনোটা থেকে তিনি সরে আসবেন আমার মনে হয় না। তিনি তার নীতি চালিয়ে যাবেন এবং ইসরায়েলের নতুন কোন সরকার নুয়েন্সে একটু সাধারণ মানে অত্যন্ত ছোটখাটো চেঞ্জ আসবে। তো এমন না যে ওখানে একবার প্রচন্ড শান্তিবাদী লোকরা আছেন, কিংবা অন্য বিপরীতে যারা আছেন তারা আরো রক্ষণশীল, মানে বিপরীতে যারা আছেন না, সেটা খুব মাইনরিটি। কিন্তু লেবার পার্টি বা অন্য যারা আছেন তাদের নুয়েন্সের দিক থেকে কিছুটা লিবারেল। তারা টু স্টেট কথা মৌখিকভাবে অন্তত আশ্বাস দিতে রাজি আছেন, যেটা মানে নেতানিয়াহু স্পষ্টভাবে। তারা হয়তো পশ্চিম তীর তাৎক্ষণিকভাবে দখলের ব্যাপারে কিছুটা পিছু হটতে রাজি আছেন। এই সমস্ত নুয়েন্সের ব্যাপারে তাদের হচ্ছে চেঞ্জ হতে পারে। যে অ্যাট দি এন্ড অফ দ্য ইসরায়েলের নতুন ইলেকশনে যদি নেতানিয়াহু নাও থাকেন, তাহলেও সেখানে নতুন যারা আসবেন তারা একেবারে প্রেসিডেন্ট ট্রাম্পের মতের বিরুদ্ধে যে ভয়ঙ্কর কিছু করে ফেলবেন, এটা আশা। শেষ কথা যেটা বলি, এটা হচ্ছে যদি লিকুদ মানে বেনিয়ামিনের দল হেরেও যায়, তারপরে তার বিচার প্রক্রিয়া শেষ হওয়ার পরে প্রেসিডেন্ট ট্রাম্প যদি অনুরোধ করেন, আমার ধারণা ইসরায়েলের বর্তমান প্রেসিডেন্ট নেক্সট প্রেসিডেন্ট তাকে ক্ষমা প্রদর্শন করবেন কিংবা সুরক্ষা দেবেন। আমরা বিশেষ করে আইসিসির ক্ষেত্রে আমরা একটু মাহমুদ রেজা চৌধুরী আপনার কাছে যাই। সৈয়দ মাহমুদুল্লাহ যথার্থই একেবারে বিশ্লেষণ করেছেন ইসরায়েল আমেরিকা সম্পর্ক, নেতানিয়াহু ট্রাম্পের সম্পর্ক। আপনার কাছে যে বিষয়টি জানতে চাই ভিন্ন একটা বিষয়, সেটা হলো ইউএনের জাতিসংঘের ন্যাশনাল দুঃখিত সিকিউরিটি কাউন্সিলের মিটিং আজকে ওয়াক ওভার করেছে আমেরিকা। কেন করতে হলো? ফ্রান্সের সাথে কি নিয়ে ঝামেলাটা লাগছে? ফ্রান্সের সাথে তো নেতানিয়াহুর একটা ঠান্ডা লড়াই বহুদিন থেকেই চলছে। এখন আপনার যে কারণে ওয়াকআউট করলো সেটার পেছনে কি কি কারণ যুক্ত আছে এটা বলা খুব কঠিন। কারণ এই কারণেই কঠিন যে অনেক কিছু ঘটে পর্দার অন্তরালে। আপনার নিশ্চয়ই মনে আছে ডোনাল্ড ট্রাম্প একসময় বলেছিলেন যে যা তুমি চোখে দেখো সেটা বিশ্বাস করবে না, যা তুমি পড়বে সেটাও বিশ্বাস করবে। বিহাইন্ড দ্য সিন অনেক কিছু আছে। অর্থাৎ এটা কোন ধরনের স্ট্র্যাটেজি আমি দুঃখিত, আমি হয়তো এখন এই মুহূর্তে বলতে পারবো না, কারণ এটাকে আমি খুব বেশি ফলো আপও করি নাই। এই অর্থে আমি বলতে পারি যে ফ্রান্সকে অ্যাভয়েড করা বা তার কোনো ব্যাপারে বয়কট করা বা ওয়াকওভার দেওয়ার পেছনে একটা কারণ থাকতে পারে, সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত কোনো ইচ্ছা চরিতার্থ না হওয়ার কারণ। সে যদি মনে করে যে একটি পোস্ট করা হয়েছিল, যে পোস্টে
আমেরিকার সমালোচনা করা হয়েছিল। সেই কারণে আমেরিকার জাতিসংঘের যে রাষ্ট্রদূত এবং তার সাথে যে টিম ছিল তারা ক্ষুব্ধ হয়ে তার বক্তব্যের সময় বের হয়ে এসেছেন এবং ফলকার টার্কের যে ক্ষমতা দায়িত্ব সেটি আরো বাড়ানোর পক্ষে ফ্রান্স ছিল, কিন্তু আমেরিকা সেটির পক্ষে নয়। যাই হোক, এই বিষয়টি থাকলো। আমরা জাস্ট দর্শকদেরকে জানার জন্য মাহমুদ রেজা চৌধুরী আপনার কাছে যেটি জানতে চাই সেটি হলো, একদিকে তো রিপাবলিকানদেরকে নিয়ে আমরা ব্যাপক আলোচনা করছি, ডেমোক্রেটদের মধ্যে মামদানি, ওকাসিও এবং বার্নি স্যান্ডার্স সহ অনেকেই ডেমোক্রেটিক সোশ্যালিস্টের যে ধারণাটা, বামপন্থার যে ধারণাটা রেখেছেন, এটি নিয়ে ডেমোক্রেটদের মধ্যে তো স্পষ্টতা নেই। এই নির্বাচনের আগে যখন মেজর ইস্যুগুলোতে ডেমোক্রেটরা ফোকাস করা দরকার, রিপাবলিকানদের দুর্বলতাগুলো ফোকাস করা দরকার, তারা যখন প্রাইমারিতে নিজেরাই এই ডেমোক্রেটিক সোশ্যালিস্ট ইস্যুটি নিয়ে আসছে, আপনার কাছে কি মনে হয় ডেমোক্রেটিক পার্টির জন্য এটি কতটা ইতিবাচক হতে পারে, কতটা এটি বুমেরাং হয়ে যেতে পারে? যতটা আমি আমেরিকান সোসাইটিকে বুঝি এই কয়েক বছর এখানে বসবাস করে, এবং কিছু কিছু ক্ষেত্রে এদের মেইন স্ট্রিমকে জানার পরে, তাতে আমার মনে হয় না যে ডেমোক্রেট দলের যে একটা সোশ্যাল ডেমোক্রেসির যে একটা কনসেপ্ট আছে, ইট উইল বাই দ্য ওভারঅল মেজরিটি অফ দিস পিপল। কারণ ওই সোশ্যালিস্ট শব্দটা শুনলেই তাদের এক ধরনের অ্যালার্জি আসে, এবং আমেরিকার মতো রাষ্ট্রে যেখানে আপনার ব্যুরোক্রেসি, কর্পোরেটক্রেসি এবং ক্যাপিটালিজমের শক্তি অনেক বেশি, সেখানে সেটাকে তারা কোনোভাবেই বিপরীত কিছু হোক, নতুন কিছু আসুক, ডেমোক্রেট সোশ্যালিজমের নামে যেটাকে কাউন্টার করা হবে, এটা কমিউনিস্ট হয়ে যাচ্ছে, সেরকম কিছু আসার ব্যাপারে তারা ওই রকম লিডারশিপও নাই। কিন্তু এখন কে দিবে এই লিডারশিপটা? এই যাদের নাম বললেন তারা কি খুব শক্তিশালী এই জনগণকে মোটিভ করার ব্যাপারে, এই সোশ্যাল ডেমোক্রেসির ব্যাপারে? আমার মনে হয় না, তারা ততটা শক্তিশালী না। ইউ নিড এ স্ট্রং লিডার টু কাউন্টার, লাইক এ ডোনাল্ড ট্রাম্প। তাকে আমরা ম্যাডমেড বলি বা যাই বলি না কেন, তার যে ক্যারিশমা আছে এটার এগেনস্টে কথা বলার, সেটা কিন্তু ডেমোক্রেটিক পার্টির কেউ নাই। অতএব ডেমোক্রেটিক পার্টির আমার মনে হয় না, কেন জানি, আমি ভুল হতে পারি, আমি বারবার বলি, কিন্তু আমার কেন জানি মনে হয় না, মোহাম্মদুল্লাহ ভাই আরো আমাকে পরিষ্কার করে দিতে পারবেন, সংশোধন করে দিতে পারবেন, যে ডেমোক্রেটিক সোশ্যালিজম মে ওয়ার্ক ইন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। ইট হ্যাজ এ লং ওয়ে টু গো। আমাদের সেরকম নেতৃত্ব থাকতে হবে, সেরকম ইকোনমিক প্ল্যান দেখতে হবে, তারপর যদি জনগণকে খাওয়ানো যায়। কিন্তু এই মুহূর্তে জনগণকে এই জিনিসটা, এই ক্যাপসুলটা দিয়ে সেখানে কোনো সফলতা আসবে বা সেখানে কোনো আপনার সমর্থন বাড়বে, তাদের নির্বাচনে কোনো লাভও হবে এতে মনে হয় না। তারা ডেমোক্রেটিক থাকুক, আবার ডেমোক্রেটিক সোশ্যালিজম মে নট ওয়ার্ক এট দিস মোমেন্ট। এটা আমার সিম্পল অ্যানালিসিস। কাছে জানতে চাই, যেটি বলছিলেন যে মাহমুদ রেজা চৌধুরী এই ক্যাপসুল খাবে না, এইটিতে আপনি একমত কিনা? আর দ্বিতীয় যে বিষয়টি জানতে চাই, এটিকে ডেমোক্রেটরা কেন এড়িয়ে যাচ্ছে? মানে সব জায়গায় দেখা যাচ্ছে যে চাকসুমাররা এমন একজন প্রার্থীকেই সমর্থন করছেন যিনি সোশ্যালিস্ট ধারণার সাথে সম্পৃক্ত নন। যিনি সম্পৃক্ত কোন একটা জায়গায় যদি দেখতাম যে তাকে সমর্থন করছে, তখন হয়তো এটি বোঝা যেত যে তারা যোগ্য প্রার্থীকে সমর্থন করতে চান। কিন্তু তারা একটি কনসেপ্টের বিরুদ্ধে যাচ্ছেন কেন চাকসুমাররা? মানে যারা একদম প্রবীণ ডেমোক্রেট, যারা এস্টাবলিশড ডেমোক্রেট, তারা কেন এই সোশ্যালিজমের বিপক্ষে যাচ্ছেন? কতগুলো ক্ষেত্রে ডেমোক্রেটিক পার্টি এবং রিপাবলিকান পার্টির ভিতরে তো সোশ্যাল সেফটি নেট ইত্যাদি ব্যাপারে বিভেদ আছে, এটা সত্য। কিন্তু এরা সবাই তো ওভারওয়েলমিং মেজরিটি, সাম ইন্ডিভিজুয়াল বাদ দিলে, সোশ্যাল ডেমোক্রেটের উত্থানের কথাটা বাদ দিলে, এরা সবাই ক্যাপিটালিজমের প্রতিনিধি। ফলে এরা ক্যাপিটালিস্ট সোসাইটির, মিলিটারিস্টিক সোসাইটির প্রতিনিধি। সেখানে তারা তাদের মানে ক্যাম্পেইন ফান্ড আছে ওদের তরফ থেকে, সবকিছু, ফলে তারা ওটাতে বিশ্বাস করে। ইউরোপে প্রথম মহাযুদ্ধের বহু পরে যখন আমেরিকাতে ভয়ঙ্কর মানে ওয়াল স্ট্রিটে পতন হলো এবং স্টকের ভরাডুবি ঘটলো, প্রেসিডেন্ট নির্বাচিত হলেন রুজভেল্ট। তিনি তার আমলে সোশ্যাল সেফটি নেটের কিছু ব্যবস্থা করেছিলেন এবং ওয়ার্কস প্রোগ্রামও চালু করেছিলেন, যেটা আমরা বাংলাদেশে দেখেছি দুর্ভিক্ষের সময়, খরার সময়, মন্দার সময় এই লোকদেরকে কাজ দেওয়ার জন্য। তো ফলে এই দেশের রাস্তাঘাট অনেক যে তৈরি হয়েছে, সেটার আরেকটা কারণ হচ্ছে ওয়ার্ক প্রোগ্রাম, পূর্ত কর্মসূচি, যে লোকের চাকরি বাকরি সৃষ্টি হওয়া, কাজ দেওয়া। এই যে সোশ্যাল সেফটি নেটের ভিতরে মেডিকেড, মেডিকেয়ার, সোশ্যাল সিকিউরিটি ইত্যাদি সব ব্যবস্থা আছে, হাউজিং এর হেল্প, এই ব্যবস্থাগুলো, এগুলা
এক ধরনের, এইটাও সোশ্যাল সেফটি নেটটাও এক ধরনের সোশ্যাল ডেমোক্রেটিক পলিসির অন্তর্গত। এটা ইউরোপের দেশগুলো থেকে এরা নিয়েছে, রুজভেল্টের আবার নিয়েছে, পরবর্তীতে এর আরো পরিসর বাড়ানো হয়েছে। আচ্ছা, তো একটা কাহিনী বলি আপনাকে। প্রেসিডেন্ট যখন কেনেডি যখন প্রেসিডেন্ট, তখন তার মেয়াদের প্রথম দিকেই উইদিন দি ফার্স্ট ইয়ার ইয়েতে হলো পিটসবার্গের স্টিল মিলের কর্মচারীরা, শ্রমিকরা ধর্মঘট করলেন বেতন সামান্য কিছু বাড়ানোর জন্য। তো তখন মালিকরা তাতে রাজি হলো না, ধর্মঘট চালু হলো। তখন কেনেডি এই বলে তাদেরকে গাল দিয়েছিলেন যে এই ধরনের কট্টর সকল মানে ক্যাপিটালিস্টদের কারণে ওই বেটা মার্কস লাইব্রেরিতে বসে বসে ওই থিওরি লিখেছে আর পৃথিবীতে কমিউনিজম এসছে। তো ওই হচ্ছে কথা। যুক্তরাষ্ট্রে এখনো সবকিছু ক্যাপিটালিস্টরা নিয়ন্ত্রণ করে, তবে এটা একটা নতুন আন্দোলন। এটা মানে ঘাটে পানি পেতে এদের দাঁড়াতে একটু সময় লাগবে, কিন্তু ইতিমধ্যে যে যতটা এটা হয়েছে বড়, বেশ মানে মামদানির মতো লোক এখানে প্রেসিডেন্ট হয়েছে, মেয়র হয়ে গেছেন, এবং অত্যন্ত একজন বিখ্যাত সেনেটর, উনি ইন্ডিপেন্ডেন্ট, ভোট দেন ডেমোক্রেটিক পার্টির পক্ষে, বার্নি স্যান্ডার্স। তার কারণে এটা পপুলার হয়েছে। আলেকজান্ডার ওকাসিও কোর্টেজ, আরো কয়েকজন আছেন, এদের সংখ্যা বাড়ছে। রো খান্না সম্ভবত ভারতীয় বংশোদ্ভূত কংগ্রেস পার্সন। এই ধরনের আছে, বাড়ছে। তবে এই মুহূর্তে এখনো পর্যন্ত তাদের প্রতিদ্বন্দ্বীরা, বিরোধীরা, ডেমোক্রেটিক পার্টির নেতৃত্ব যারা দেন, তারা নিজেরা ক্যাপিটালিজমে বিশ্বাসী লোক প্রচন্ড ভাবে, এবং ক্যাপিটালিজমের উপর তারপর ক্ষমতা নির্ভর করে, নির্বাচন নির্ভর করে। তারা ভয় পাচ্ছেন আকস্মিক ভাবে আমি এই দিকে গিয়ে আমার পজিশনও হারবো, সব হারাবো। ফলে এটা একটু সময় লাগবে। এই আন্দোলনটা এখন বেশ প্রাণবন্ত হয়েছে, কিন্তু এইটা সম্ভবত আরো 5-10 বছর পরে আর একটু শক্তিশালী হবে। এইবারের নির্বাচনে এটার কারণে ডেমোক্রেটিক পার্টিতে বিভেদ দেখা দিয়েছে, এবং সেই বিভেদের কারণে ডেমোক্রেটিক পার্টি যে হাউসে মেজরিটি পাওয়ার কথা, সেই সেনেটর তো মানে তাদের আশা, সেনেটরটা কিছুটা দূরাগত, কিন্তু হাউসে মেজরিটি পাওয়াটাও হয়তো অনিশ্চিত হয়ে যাবে যদি ডেমোক্রেটিক সোশ্যালিস্ট নামে কথিত প্রার্থীরা বিভিন্ন জায়গায় ডেমোক্রেটিক পার্টির নমিনেশন পেয়ে গেছেন, অনেক জায়গায় জিতে গেছেন, আরো কয়েক জায়গায় মিশিগানে এখনো বাকি আছে, তারা যান। কিন্তু মানে শেষ পর্যন্ত তারা যদি ইলেকশনে নভেম্বরের মধ্যবর্তী, এটা একটা। আর একটা বিপদের আর একটা সাইড হচ্ছে, এই ডেমোক্রেটিক সোশ্যালিস্টদের বিরুদ্ধে ক্যাম্পেইন করবে, তাদের সাথে প্রাইমারিতে যারা হেরে যাবে এই ধরনের অন্য ডেমোক্রেটিক পার্টির লোকরা, যারা ডেমোক্রেটিক সোশ্যালিজমে বিশ্বাস করে না বা ওই পন্থী না, তারা নিজেরাই ডেমোক্রেটিক পার্টির বিরুদ্ধে হয়তো মানে ইয়ে করবে, প্রতিযোগিতা প্রচারণা চালাবে, ইলেকশন ক্যাম্পেইন করবে। ফলে পার্টিতে একটা দ্বন্দ্ব তৈরি হবে। এবং পার্টির আরেকটা হচ্ছে, এটার কারণে ডেমোক্রেটিক পার্টিতে ক্যাম্পেইন ফান্ড বড় বড় ক্যাপিটালিস্টরা দুই পার্টিকে দিয়ে, যে পার্টির যেদিকে জিতের সম্ভাবনা বেশি, একটু বেশি দিই, $100 মিলিয়ন এদিকে দিলে 85 বা $75 মিলিয়ন অন্যদিকে দেয়। কিন্তু ডেমোক্রেটিক সোশ্যালিজমের উত্থানের কারণে তাদের দেওয়ার পরিমাণ অনেক কমে যাবে, ফলে ফান্ডের সংকটে ভুগবে। এবং যুক্তরাষ্ট্রে নির্বাচিত হওয়ার জন্য এই তহবিল বিপুল, লক্ষ মিলিয়ন টেন্স অফ মিলিয়নস অফ ডলার্স হয়। বেশ কয়েক বছর আগে সেনেটর আরিজোনার প্রাক্তন প্রেসিডেন্ট প্রতবর্তী, যাই হোক, তিনি এবং কয়েকজন মিলে একটা বিল পাস করেছেন। এর আগে কেনেডির আমলে আরেকটা হয়েছিল, সেনেটর কেনেডির আমলে। এগুলো সব বাতিল করে দিয়ে, সব বাদ দিয়ে এই লেটেস্ট এখন যে সুপ্রিম কোর্ট আছে, এই 6 রক্ষণশীল জাস্টিসের, তারা এগুলো অনেকগুলা রদ করে দিয়েছেন। ফলে কোনো আর মানে প্রায় কোন রকম বাধা বন্ধ প্রতিবন্ধকতা ছাড়া এই ক্যাপিটালিস্টরা বিভিন্ন ইন্টারেস্ট গোষ্ঠী পার্টিগুলাকে, তাদের ক্যান্ডিডেটকে অনেক টাকা দিতে পারে, আনলিমিটেড টাকা দিতে পারে। এই টাকার খেলা বন্ধের ব্যবস্থাটা প্রথমে ক্যাম্পেইন ফাইন্যান্সের ব্যাপারে যে শক্তিশালী কোনো আইন আবার আগের মতো না করা যায়, প্রেসিডেন্ট ট্রাম্পের পরে নেক্সট আমলে করা যায় কিনা আমি জানি না, যদি না করা যায় সেটার জন্য যে জায়গায় মেজরিটি লাগবে, তাহলে ততদিন পর্যন্ত ডেমোক্রেটিক সোশ্যালিজম খুব ধীরে অগ্রসর হবে, এবং তার কারণে
ডেমোক্রেটিক পার্টি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা সম্ভবত বেশি। অনেক ধন্যবাদ। আমরা নির্বাচন যতই ঘনিয়ে আসবে, অর্থাৎ মধ্যবর্তী নির্বাচনের ঠিক আগে আগে এই স্থানীয় ইস্যুগুলো, ডেমোক্রেটিক পার্টি এবং রিপাবলিকান পার্টির ভিতরকার যে ভাঙাগড়া চলছে, সেগুলো নিয়ে আরো বেশি হয়তো আলোচনা করব, দর্শকদেরকে সমৃদ্ধ করব। আজকে হয়তো এখানে আমরা থামবো। সৈয়দ মোহাম্মদুল্লাহ, মাহমুদ রেজা চৌধুরী, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় মতামতের জন্য। দর্শকদেরকেও ধন্যবাদ জানাচ্ছি যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। আগামীকাল রাত 8টায় আওয়ার ডেমোক্রেসি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।